চলো আজকে 4 তারিখ, আজকে সেকেন্ড পার্ট অফ পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহের আজকে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা কি কি পড়েছি আগে আমরা হালকা করে দেখে নিই। সেটা হচ্ছে যে রিক্যাপ। রিক্যাপ করাটা খুব জরুরি, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা কি কি জিনিস আগে পড়েছি, এখন কি কি জিনিস পড়বো। খুব সিম্পল চ্যাপ্টার, 4-5 নাম্বার পুরোপুরি তোমাদেরকে অ্যাওয়ার্ড করার মতন দেবে। একটু ভালো করে যত্ন করে পড়লে কিন্তু সুন্দর 4-5 নাম্বার কিন্তু উঠে যাবে। কি বলছে দেখো, এখানে প্রথমে আমরা আগের দিন পড়েছিলাম যে পরিবর্তী এসি বলতে কি বোঝায়, এসি কি। 2 নাম্বার পড়েছিলাম এসি আর ডিসি, এদের মধ্যে তফাৎ কি, বিভিন্ন গ্রাফ দেখে আমরা পড়েছিলাম। 3 নাম্বার পড়েছিলাম যে ডায়নামো কাকে বলে, এই জিনিসটা কি, এটা সম্বন্ধে পড়েছিলাম। তারপর আমরা দেখেছিলাম ডায়নামো 2 ধরনের হয়। ডায়নামো মানে কি যন্ত্র সেটা আমরা দেখেছিলাম, যেখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক, এটা ঠিক একদম তোমার মোটরের একদম বিপরীতধর্মী একটা মেশিন যন্ত্র, যেটা মোটর যা করে তার উল্টো উল্টো জিনিসটা করে। একটা হয় ডিসি ডায়নামো, আর একটা হচ্ছে এসি ডায়নামো। ডিসি ডায়নামো যেটা, সেখানে কি এমন এক্সট্রা জিনিস থাকে, এসি ডায়নামোতে সেটা থাকে না। তার নাম কি? ডিসি ডায়নামোতে এক্সট্রা কি থাকে? পরিবর্তক, পরিবর্তক, কমুটেটর, এইটা থাকে এক্সট্রা। যে কমুটেটরটা, ওই যে পুরো কমুটেটর যেটা আছে, এটা পুরো যে তোমার এই যে লুপটা আছে, এই লুপটা যে কৌণিক বেগে ঘুরবে বন 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 করে, এখানে যে কমুটেটরটা থাকবে, সেই কমুটেটরটা কিন্তু এর সাথে একই সমকৌণিক বেগে কিন্তু ঘুরবে। এরও ওমেগা কৌণিক বেগ, এরও ওমেগা কৌণিক বেগ। তার জন্য আর কমিউটেটরের দুই প্রান্ত থেকে আমরা নেব আউটপুট। তাহলে দেখতে পাবো রোধে সবসময় একই দিকে কারেন্ট যাচ্ছে। একই দিকে যদি কারেন্ট যায়, তাহলে আমরা সেটাকে বলি ডিসি প্রবাহ। তাই ডিসি ভোল্টেজ তৈরি করছে বা ডিসি কারেন্ট তৈরি করছে এমন ডায়নামোকে আমরা বলবো ডিসি ডায়নামো। আর সাধারণত যে ডায়নামোগুলো থাকে যেখানে কমিউটেটর থাকে না, সেগুলো হচ্ছে এসি ডায়নামো। সেখানে আমাদের এসি ভোল্টেজ তৈরি হয়, এবং সেই ভোল্টেজটা আমরা দেখেছি ক্যালকুলেট করে কি পেয়েছি, ই সমান পেয়েছি E0 × sin ωt+5, এরকম আমরা পেয়েছি। তার মধ্যে এরা কারা? E0টা কি? E0টা হচ্ছে তড়িৎচালক বল, যেটা এই দুই প্রান্তের তড়িৎচালক বল তার শীর্ষ মান। এটা কার কার উপর নির্ভর করে? এটা হয় এন হচ্ছে নাম্বার অফ টার্নস, ওমেগা হচ্ছে কম্পাঙ্ক, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এ হচ্ছে এরিয়া। এগুলো মনে আছে না ভুলে গেছো? ঠিক, এটা হচ্ছে তড়িৎচালক বলের শীর্ষ মান। শীর্ষ মান। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কার, এই যে এসি এসি মানে পরিবর্তী বিভব তৈরি হলো, এভি তৈরি হলো, অল্টারনেটিং ভোল্টেজ তৈরি হলো, বা তড়িৎচালক বল তৈরি হলো, সেই তড়িৎচালক বল কত তাড়াতাড়ি দ্রুততার সাথে পজিটিভ নেগেটিভ হবে, সেটা এই ওমেগা দিয়ে আমরা পাবো। ওমেগা সমান আমরা জানি 2π/t। সেই টি মানে হচ্ছে পর্যায়কাল, এটা আমরা জানি। তাহলে সেই টি থেকে ক্যালকুলেট করে 1/t যেটা পাবো সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে কোনো লাইনের কম্পাঙ্ক কত, 50 হার্জ, 60 হার্জ, 90 হার্জ, 200 হার্জ, 400 হার্জ, এই যে হার্জ যেগুলো বলছে, তার মানে হচ্ছে কত তাড়াতাড়ি পজিটিভ নেগেটিভ চেঞ্জ হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে ফাই, এটাকে বলা হয় প্রাথমিক দশা। প্রাথমিক দশা মানে কি? প্রাথমিক দশাটা হচ্ছে প্রথম যখন যন্ত্রটা আমি স্টার্ট করেছি, যখন মোটর ঘোরাতে শুরু করিনি, তখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই এরিয়াটা ধরো এইদিকে আছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা ধরে নাও এইদিকে আছে। এই যে প্রথম শুরু করার আগে যে কোণ, সেই কোণটা হচ্ছে ফাই। তাহলে অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড এ এরিয়া, ইনিশিয়াল, প্রাথমিক কোণ, প্রাথমিক যে কোণটা করে সেটা। তো এগুলো দিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা বেশি বেশি তড়িৎচালক বল পাবো। সেক্ষেত্রে এন বাড়াতে হবে, ওমেগা বাড়াতে হবে, মানে বনবন করে ঘোরাতে হবে বেশি কৌণিক বেগ নিয়ে। বেশি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওই লুপটাকে রাখতে হবে, আয়তাকার লুপটা রাখতে হবে। আর আমরা আয়তাকার লুপের এরিয়াটাকে বাড়াতে পারি। এই সমস্ত জিনিস করলে আমরা বেশি বেশি ভোল্টেজ পেতে পারি। ওকে, তো এইটা করার পর আমরা দেখেছিলাম কারেন্ট। আমরা পরিবর্তী প্রবাহ যেহেতু পড়বো, যেহেতু আমরা পরিবর্তী প্রবাহ আমাদের চ্যাপ্টারের নাম, সেই জন্য এক্ষেত্রে আমাদের কাছে ইম্পর্টেন্ট কোন ডায়নামোটা বলো তো দেখি, কোন ডায়নামোটা ইম্পর্টেন্ট? এসি ডায়নামো। কারণ এসি ডায়নামো আমাদেরকে এসি কারেন্ট দেবে বা এসি এভি দেবে।
এসি ডায়নামো থেকে আমরা অল্টারনেটিং ভোল্টেজ পাবো, অল্টারনেটিং ভোল্টেজ পাবো। এগুলো আমরা আগের দিন আলোচনা করেছি। আমি একবার জাস্ট তোমাদেরকে বলে দিই ফেসে আসার জন্য। এটাকে বলা হয় এভি, অল্টারনেটিং ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটা, যে অল্টারনেটিং ভোল্টেজটা আমরা দুই দিকে পাচ্ছি, তার মধ্যে যদি রোধ রাখি, একটা আর রোধ রাখি, এই দুটোতে ধরে নাও অল্টারনেটিং ভোল্টেজ একটা তৈরি হয়েছে যেটা ই, তাহলে আমি এখানে একটা কারেন্ট পাবো। সেই কারেন্টটা কত পাবো? আই সমান আমরা জানি ই বাই আর। এবার ই বাই আর মানে হচ্ছে ই জিরো বাই আর সাইন ওমেগা টি প্লাস ফাই, শুধু যদি রোধ থাকে সাইন ওমেগা টি প্লাস ফাই। সেখান থেকে আমরা লিখতে পারি আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই। এই যে আই জিরো যেটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে প্রবাহের শীর্ষমান, প্রবাহের শীর্ষমান। এইটুকু পর্যন্ত আমরা আগের দিন পড়েছিলাম। তারপর তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, আমরা একটা ফান্ডা বুঝেছিলাম যে এসি কারেন্ট, ডিসি কারেন্ট যখন হয় তখন সেটা ধারকের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে না, কিন্তু এসি কারেন্ট কিন্তু পারে। এই সমস্ত জিনিসগুলো আমরা ডিসকাস করে তোমাদেরকে একটা প্রশ্ন বলেছিলাম, সেটা হচ্ছে এসি এবং ডিসি, ডিসি এই দুটো একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে কি তফাৎ হবে? ইন্ডাক্টর মানে কি? লুপ, যার ইন্ডাকশন করে, মানে হচ্ছে সলিনয়েডাল, সলিনয়েডাল, সলিনয়েডের মতো, সলিনয়েড ধরো, সলিনয়েডের লুপ, হেলিক্যাল লুপ। হেলিক্যাল লুপ মানে কি? যেমন আমাদের জিটার পেনের যে স্প্রিং গুলো থাকে সেরকম, এরকম স্প্রিং আছে ধরো, এই স্প্রিংটার মধ্যে আমরা একটা কারেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে একটা বিভব এরকম দিচ্ছি, একটা ক্ষেত্রে আমরা দেখেছি। আর একটা ক্ষেত্রে একই কেস, এখানে কিন্তু এরকম 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 আছে, এইখানে আমরা একটা এসি কারেন্ট দিচ্ছি। তফাৎ কি? এটা ১ নাম্বার কেস আর এটা ২ নাম্বার কেস। এখানে তফাৎ কি জিজ্ঞেস করেছিলাম? তফাৎ হচ্ছে এটাই যে এখানে যেহেতু স্থির প্রবাহ হবে, এটা স্থির প্রবাহ বলেছিলাম। ডিসি বলার থেকে আমরা বলেছিলাম স্থির প্রবাহ, মানে স্টেডি কারেন্ট। স্থির প্রবাহ যদি হয় তাহলে এখানে I হচ্ছে কনস্ট্যান্ট। যদি I কনস্ট্যান্ট হয় তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে সেটা হবে কনস্ট্যান্ট। তাহলে B সমান আমরা জানি মিউ জিরো এন আই বাই এল। এন মানে টোটাল পাক সংখ্যা, এল হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এইটা হবে কনস্ট্যান্ট। আর এরিয়া কত? এ টোটাল কত এখানে? এ টোটাল হবে, প্রত্যেকটার এরিয়া যদি এ করে হয়, কখানা আছে? এন খানা। তাহলে এরিয়া কত হবে বলো? এন ইন্টু এ, এন এ। তাহলে টোটাল ফাই কত হবে? ফাই মানে আমরা জানি চৌম্বক ফ্লাক্স, এটা সমান কি হবে? বি ডট এ, বিও এদিকে এও এদিকে, অ্যাঙ্গেল একই দিকে, তাহলে বি এ কস জিরো, তার মানে বি ইন্টু এ করলেই পাবো। বি মানে হচ্ছে মিউ জিরো এন আই বাই এল ইন্টু এন ইন্টু এ, করলে আমরা পাবো মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই। তাহলে আমরা দেখতে পাচ্ছি চৌম্বক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ যেটা, এগুলো যেহেতু আগের ক্লাসে আমরা করেছি অফলাইন ক্লাসে, সেই জন্য আমি এগুলো বারবার আসবে, এগুলো নিয়ে আমি কিন্তু বিশেষ কোনো আলোচনা করব না, জাস্ট ক্যালকুলেশন গুলো ধপধপ করে করে যাব। কারণ যারা পড়ছো না তাদের ক্ষেত্রে চিরকালই সব জিনিস কঠিন লাগবে, আর যারা পড়বে তারা বুঝতে পারবে কত ইজি এই জিনিসগুলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চৌম্বক প্রবাহ যেটা, সেটা আই এর উপর প্রপোর্শনাল, বাদ বাকি সব কনস্ট্যান্ট। তাহলে যদি এখানে আই কনস্ট্যান্ট হয়, যদি আই কনস্ট্যান্ট হয়, তাহলে চৌম্বক প্রবাহটা কি সময়ের সাথে সাথে ভ্যারি করবে? তাহলে যদি ভ্যারি না করে তাহলে ফ্যারাডের ল এর কোনো কাজ হবে? ডিফাই ডিটি কত হবে? তাহলে শূন্য হবে। তাহলে ডিফাই ডিটি যদি শূন্য হয় তাহলে কোনো ঝামেলাই নাই। তাহলে এখানে নরমাল যেমন কারেন্ট ফ্লো করে তেমন করবে। তাহলে স্টেডি কারেন্টের জন্য এখানে আমরা দেখতে পেলাম ফাই সমান আমরা পেলাম মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই। তাহলে ফাই ইজ প্রপোর্শনাল টু আই। এবার যদি আমরা দুটো কেসে আসি, একটা যদি স্টেডি কেসে আসি, স্টেডি কারেন্ট যদি আমরা বলি, স্থির প্রবাহ যেটা, স্থির প্রবাহের ক্ষেত্রে আমরা কি পাবো? স্থির প্রবাহের ক্ষেত্রে, স্থির প্রবাহের ক্ষেত্রে আই ইকুয়াল টু কনস্ট্যান্ট। আই কনস্ট্যান্ট হওয়া মানেই হচ্ছে ফাই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ফাই কনস্ট্যান্ট হওয়া মানেই হচ্ছে ডি ফাই ডিটি কত? ডি ফাই ডিটি সমান শূন্য। তাহলে ইনডিউসড ইএমএফ, আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? হবে না। তার আবিষ্ট তড়িৎচালক বল যেটা যেটা
মানে কারেন্টকে বাধা দেয়, সেই বাধা বা ব্যাক ইএমএফ, এটা হচ্ছে ব্যাক ইএমএফ। এই ইএমএফটা কিন্তু আমাদেরকে হেল্প করে না, কারেন্টকে বাধা দেয়। এমন হচ্ছে শূন্য, তার মানে নো বাধা, কোন রকম কোনো কারেন্ট প্রবাহে বাধা থাকবে না, এক্সট্রা বাধা থাকবে না, নো এক্সট্রা বাধা। এমনিতে ধরে নাও কয়েলের তো একটা রোধ থাকবে, রোধের বাধা তো থাকবেই, কয়েলের রোধ তো আছেই, কিন্তু রোধ ব্যতি রেখেও যদি অন্য কোনো বাধা থাকে, সেই বাধাটা কিন্তু স্টেডি কারেন্টের ক্ষেত্রে থাকবে না। এ কি বোঝা গেল না, বুঝতে পারলে না? প্রত্যেকে একটু আওয়াজ দাও। সবাই বুঝতে পেরেছো? এইবার যদি তোমার এসি কারেন্ট হয়, তাহলে আই কি হবে? সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যদি পরিবর্তন হয় তাহলে ফাইও পরিবর্তন হবে। তাহলে ডিফাই বাই ডিটি তো তোমার আর জিরো হবে না। তখন একটা বল নয়, তড়িৎচালক বল, তড়িৎচালক বল থাকবে, ভোল্টেজ। সেই ভোল্টেজটা কেমন হবে গো? যেদিকে কারেন্ট যখন যাচ্ছে তার বিপরীত দিকে হবে, বিপরীত দিকে হবে। যেদিকে কারেন্ট যখন যাচ্ছে তার বিপরীত দিকে হবে। তার মানে ২ নাম্বার কেসে যদি এসি হয়, সলিনয়েডে যদি এসি দাও, সলিনয়েডে এসি যদি দিই, এসি দিলে কি হবে? এসি দিলে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু অ্যাজ ফাই ইজ প্রপোর্শনাল টু আই, এবং এবং আই ইকুয়াল টু আই জিরো ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই, তার মানে এটা টাইমের ফাংশন, ইটস ফাংশন অফ টাইম। তাহলে আই চেঞ্জিং, এটা হচ্ছে চেঞ্জিং, চেঞ্জ করছে। তাহলে এইটা যদি চেঞ্জ করে তাহলে ফাইটাও ইজ এ ফাংশন অফ টাইম। তার মানে ডি ফাই বাই ডিটি যেটা, সেটা তোমার আর জিরো হবে না, এটা নন জিরো। তার মানে আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, তড়িৎচালক বল এটা অসমান শূন্য হবে। তার মানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে, থাকছে। সেটা কেমন থাকবে গো? এটা কেমন করে? এটা বাধা দেয়, প্রবাহকে বাধা দেবে, প্রবাহকে বাধা দেবে। তাহলে কেমন করে বাধা দেবে? তা ছবি যদি আঁকি আমরা দেখি, এরকম ধরে নাও সলিনয়েড, এরকম ধরে নাও সলিনয়েড। এবার এইটা যখন আমার এসি কারেন্ট, একদিকটা তো এদিকে পজিটিভ নেগেটিভ হতে পারে, এসি কারেন্ট হলে একটা টাইমে এদিকে পজিটিভ নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে কারেন্ট তো এইদিকে যাবে। তাহলে এই প্রবাহকে বাধা দিতে গেলে এই আবিষ্ট তড়িৎচালক বলটা কোন দিকে পজিটিভ হবে গো? এইদিকে পজিটিভ হবে, এইদিকে নেগেটিভ হবে, যাতে করে ও এই বরাবর একটা এক্সট্রা কারেন্ট পাঠিয়ে একে বাধা দেওয়ার চেষ্টা করে, যেন ভোল্টেজটা খানিকটা কমে যাবে। তাহলে এই পজিটিভকে এই পজিটিভ বাধা দিচ্ছে, কারেন্টকে অ্যাজ ইফ যেন কমাচ্ছে। আবার যদি ঠিক উল্টোটা হয়, পাশে যদি আমরা উল্টো ছবিটা আঁকি, এরকম ধরো লুপ আছে, এরকম লুপ আছে, এবার এইখানে এসি কারেন্ট আছে। কোনো একটা মুহূর্তে, কোনো একটা মুহূর্তে ধরে নাও এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে কারেন্ট সেই মুহূর্তে কোন দিকে যাচ্ছে? এই বরাবর কারেন্ট যাচ্ছে। তাহলে ব্যাক ইএমএফ কোন দিকে হবে? এইদিকে প্লাস হবে, এইদিকে মাইনাস হবে, যাতে করে এই কারেন্টটা যেতে ও বাধা দেয়। তাহলে এইখানে যে এই প্লাস মাইনাস লিখলাম, এইটা হচ্ছে ই, এটা একটা ব্যাটারির মতন হচ্ছে। এখানে যে মাইনাস প্লাস লিখলাম, এটাও হচ্ছে ই। ই মানে আবিষ্ট তড়িৎচালক বল ই। এবার কি বোঝা বোঝা গেল, না বোঝা গেল না বলো? সবাই একটু বলো তো দেখি, বুঝতে পারলে হ্যাঁ কি না? সবাই বুঝতে পেরেছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে এখানে কিন্তু আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে, যা প্রবাহকে বাধা দেবে। তার মানে যেদিকে কারেন্ট যাবে তার বিপরীত দিকে কারেন্ট পাঠানোর একটা বন্দোবস্ত করার চেষ্টা করবে, যাতে করে কারেন্টটা খানিকটা কমে যায়। তাহলে আমরা এখান থেকে আমরা নোট হিসেবে যদি লিখি, কি বুঝলাম? এখান থেকে আমরা নোট নিতে পারি। নোট হচ্ছে ডিসি এর জন্য, ডিসি এর জন্য সলিনয়েডে, সলিনয়েডে তার রোধ ব্যতি রেখে, সলিনয়েডটা একটা রোধ থাকবে, রোধ ব্যতি রেখে আর কোনো বাধা নেই, আর কোনো বাধা নেই। রোধ তো থাকবেই, তার থাকলেই রোধ থাকবে।
কিন্তু কিন্তু এসি এর জন্য সলিনয়েডে রোধ এর পাশাপাশি রোধ তো আছেই, রোধের পাশাপাশি একটি কাল্পনিক এক্সট্রা রোধ তো নয়, কাল্পনিক এক্সট্রা বাধা, প্রবাহের বাধা সৃষ্টি হয়। কি বোঝা গেল না, বোঝা গেল না? হ্যালো, একটা কাল্পনিক বাধা সৃষ্টি হয়। এই যে বাধা, এটাকে ইংরেজিতে বলা হয় রিঅ্যাক্ট্যান্স। এই যে বাধাটা সৃষ্টি হয়, কাল্পনিক এক্সট্রা বাধা, এইটাকে ইংরেজিতে বলা হয় রিঅ্যাক্ট্যান্স, বাংলায় বলে প্রতিঘাত। আমরা পড়ব প্রতিঘাত। এটা একবারে রোধের ন্যায়, একদম রোধের ন্যায়, কিন্তু রোধ হচ্ছে তোমার কাল্পনিক নয়। কাল্পনিক রাশি কিরকম হয়? জেড সমান এ প্লাস আইবি হয় না? হয় না, হয় না? কি গো, পড়েছো কাল্পনিক রাশি? জটিল রাশি, কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা হচ্ছে তোমার যদি রোধ হয়, তাহলে এই আইবি যে অংশ, সেটা হচ্ছে প্রতিঘাত। তাহলে রোধের ন্যায় কিন্তু কাল্পনিক, কিন্তু কাল্পনিক। কাল্পনিক মানে কি? কাল্পনিক মানে জটিল রাশি, আই যুক্ত রাশি। ওকে, সেটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। যেহেতু প্রশ্নটা করে দিয়েছিলাম, তার অ্যান্সারটা তোমাদের দিয়ে দিলাম। আর একটা প্রশ্ন যেটা ছিল, তোমাদের কেউ কেউ এই প্রশ্নটা করেছো। প্রশ্ন হচ্ছে যে এসি এসি আর ডিসি, এগুলো যখন বলছি, এসি মানে হচ্ছে পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ। পরিবর্তিত প্রবাহ মানে কি? ডাইরেকশন সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। ডাইরেকশন অফ কারেন্ট, তড়িৎ প্রবাহের ডাইরেকশন সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, এটা আমরা দেখলাম। আর ডিসিটা দেখলাম, যেটাকে আমরা বলি সমপ্রবাহ। এক্ষেত্রে আমরা দেখলাম সময়ের সাথে সাথে ডাইরেকশন ইনট্যাক্ট, একই ডাইরেকশন অফ কারেন্ট, এটা সেম, অলওয়েজ সেম, একই দিকে কারেন্ট যাবে, এটা হচ্ছে তফাৎ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছি তড়িৎ প্রবাহ, আমরা বলছিলাম স্কেলার রাশি, তাহলে এখানে ডাইরেকশন নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে কি সমপ্রবাহটাকে আমরা ভেক্টর বলতে পারি, পরিবর্তী প্রবাহকে ভেক্টর বলতে পারি না? সেরকম কি ব্যাপার থাকে? তাহলে এই দিক উঠে আসছে, এখানে দিক দেখাচ্ছে, বারবার দিক নিয়ে একটা আলোচনা হচ্ছে। তোমরাই প্রশ্ন করেছো, তোমাদের মধ্যে কেউ একজন, তো এই যে দিক কথাটা আসছে, তাহলে প্রবাহ, তড়িৎ প্রবাহ আমরা জানি, তড়িৎ প্রবাহ আমরা কি জানি? স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ যদি স্কেলার রাশি হয়, তাহলে এর মান দিক দুটোই থাকছে, তাও কেন স্কেলার রাশি হচ্ছে? এর অ্যান্সারটা কি? হোয়াই নট ভেক্টর? আমরা স্কেলার ভেক্টর এটা পড়েছিলাম। হোয়াই নট ভেক্টর? এটা ভেক্টর রাশি কেন নয় তড়িৎ প্রবাহ? একদম তাই। এ ভেক্টর যোগের, বিয়োগের, গুণের, ভাগের, মানে ভেক্টরের যে তোমার অ্যালজেব্রা আছে, সেটা মেনে চলে না। এটা ভেক্টর অ্যালজেব্রা মেনে চলে না। বিকজ ভেক্টরের যে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, ভেক্টরের তো একটা অ্যালজেব্রা আছে, এই অ্যালজেব্রা মানে না। তাই কারেন্ট কোন দিক না দিক আমরা যাই বলি না কেন, এখানে এই তড়িৎ প্রবাহকে ভেক্টর ভাবার কোনো প্রশ্নই ওঠে না। তড়িৎ প্রবাহ সব সময় একটা স্কেলার রাশি, অলওয়েজ। ওকে, আর এই যে দিকের কথাগুলো আর আমরা আলোচনা করছি, বাম দিকে ডান দিকে, সেগুলো তো নির্দিষ্ট দিক নয়। তার যেদিকে যেদিকে বেঁকে থাকবে, সেই দিকে সেদিকে কারেন্ট যাবে। আমরা যে এরকম করে রোদ আঁকি, এরকম 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 করে, তার মানে কি এইরকম রোদ থাকে? তার তো এরকম এরকম করে জুড়ি 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 থাকে। সেইটাই সেই কারেন্ট, তাহলে সেরকম ভাবে এরকম করে ঘুরতে ঘুরতে যাবে।
সুতরাং আমরা ডেফিনিট বলতে পারি না যে অ্যাকচুয়ালি কারেন্টটা কোন দিকে যাচ্ছে। এটা সোজা নয়। এটা পুরো ক্লিয়ার আমরা তার যেদিকে, যেদিকে বেঁকে থাকবে সেদিকে, সেদিকে যাবে। তার মানে এটা নির্দিষ্ট দিক নয়। তবে একটা ক্ষেত্রে এটা নির্দিষ্ট যে এটা নেগেটিভ পজিটিভ বিভব থেকে নেগেটিভ বিভবের দিকে আমরা ধরে নিয়েছি তড়িৎ প্রবাহ হয়। কারণ আমরা সেটাকেই তড়িৎ প্রবাহের দিক ধরেছি যেটা ইলেকট্রন যেদিকে যাচ্ছে মুভ করবে তার বিপরীত দিকটাকে। যেন আমরা ভাবতে পারি যে পজিটিভ একটা কিছু ফ্লো হচ্ছে। পজিটিভ ফ্লো হয় না। ইলেকট্রন ফ্লো এর জন্যই আধান পরিবর্তন হয়। তার জন্যই কারেন্ট সৃষ্টি হয়। কিন্তু ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকটাকে আমরা কারেন্টের দিক হিসেবে ধরে নিয়েছি। ওকে? নেক্সট এবার আমরা চলে আসি চ্যাপ্টারে। আজকে শুরু হবে টুডে ক্লাস। দেখো আমরা এখানে আজকে যে জিনিসগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে কোনো একটি ধরে নাও I ইকুয়াল টু একটা দেওয়া আছে I0 সাইন ওমেগা টি আর ফাইটা নিচ্ছে না। ফাই সমান ধরলাম প্রাথমিক দশা, ফাই সমান ধরলাম 0। এটা 0 ধরলাম। ওকে? এবার ধরো কোন একটা কারেন্ট, কোন একটা এটাতে এসি, এটা এসি বোঝাচ্ছে, পরিবর্তী প্রবাহকে বোঝাচ্ছে কারণ সাইন ওমেগা টি আছে। এটা দেখতে কেমন হবে সাইন ওমেগা টি? আমরা জানি টি ইকুয়াল টু 0 যদি বসায় তাহলে সাইন 0 মানে 0, তাহলে এখান থেকে শুরু হবে। তারপর ধীরে 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 সেটা বাড়বে, আবার নেমে যাবে, তারপরে এরকম হবে, তারপরে এরকম করে এটা এরকম হবে। আমরা জানি এরকম হয়। তাহলে এবার দেখো এইটা এখান থেকে এইটুকু হচ্ছে এক পর্যায়কাল, এইখান থেকে এইটুকু হচ্ছে হাফ পর্যায়কাল, বা এখান থেকে এইটুকু হচ্ছে কি হবে ফুল পর্যায়কাল। এগুলো আমরা জানি। এবার সাইন, এবার ধরে নাও আমি তোমাকে জিজ্ঞাসা করছি এইটার সাথে এইটার সাথে আর একটা ধরে নাও এসি এরকম, তাহলে এ যখন 0 হচ্ছে ও 0 হচ্ছে, এ যখন মাইনাস হচ্ছে এও মাইনাস হচ্ছে, তার মানে আমরা কি বলবো এরা সমদশায় আছে। কিন্তু এদের কি আলাদা গো? এই যে দুটো প্রবাহ তাদের কি আলাদা? বিস্তার আলাদা। তার মানে এইটা আলাদা I0টা। তার মানে কোনো একটা কারেন্ট, পরিবর্তী কারেন্টের পিক বা শীর্ষ মান ধরে নাও 10 অ্যাম্পিয়ার, আর একজনের শীর্ষ মান ধরে নাও 20 অ্যাম্পিয়ার। তাহলে আমি কি জিনিস দিয়ে বোঝাবো যে এটা বেশি তীব্র, একটা বেশি কারেন্ট, একটা কম কারেন্ট? আমার তো কিছু একটা বলতে হবে প্যারামিটার। আমি গড় বোঝাবো, হাফ গড় বোঝাবো, না কি বোঝাবো? এটা তো প্লাস আর মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে গড় করলে তো সবসময় আমি 0 পেয়ে যাব। তাহলে নিশ্চয়ই আমার একটা নতুন কোনো প্যারামিটার লাগবে যেটা দিয়ে আমি বলতে পারবো যে বেশি হলে সেই প্যারামিটারটা বেশি হবে, কম হলে সেই প্যারামিটারটা কম হবে। আমার কথাটা বোঝাতে পারলাম? ধরে নাও আমি তোমাকে বলতে চাইছি যে এইটা ধরে নাও একটা এরকম হয়ে আছে। এটা একটা পূর্ণ চক্র, ফুল ফুল ওয়েভলেংথ আছে। আর একটা পাশাপাশি অন্য একটা ওয়েভ আছে, সেটা ধরে নাও এইরকম, এটাও পূর্ণ চক্র। এবার যদি আমি এই এ এবং বি এই দুটোতে এটা কারেন্টকে বোঝাচ্ছে, ধরে নাও দুটোতেই কারেন্ট টাইমের সাথে সাথে বোঝাচ্ছে। আমি যদি গড় ক্যালকুলেট করি তাহলে কোনটাই বেশি হবে গো গড় মান? এ এ এবং বি এই দুটোতে গড় গড় প্রবাহ কোথায় বেশি হবে? গড় মানে কি? এই প্লাসটা এই মাইনাসটা, এই প্লাসটা এই মাইনাসটা তো সেম। তাহলে গড় এখানে যতটা পজিটিভ এখানে ততটা নেগেটিভ, তাহলে যোগ করলে কত হচ্ছে? 0 হচ্ছে না? তাহলে উভয় ক্ষেত্রেই গড় প্রবাহ হচ্ছে 0, 0। পূর্ণ চক্রে যদি আমরা করি, পূর্ণ চক্রে যদি আমরা গড় বার করি, একদম এখান থেকে এখান পর্যন্ত গড় বার করি তাহলে 0 পাবো। তাহলে আমি এই এই যে গড় প্রবাহ
এটা দিয়ে কি আমি বলতে পারবো ও তো সবসময় জিরো হবে, সে যত তীব্রই হোক না কেন? তাহলে গড় প্রবাহ দিয়ে কি আমি বলতে পারবো যে কোনটা ভালো, বেশি কারেন্ট, কোনটা কম কারেন্ট এসির? গড় তো সবসময় জিরো হবে। তার মানে তোমার ভালো কারেন্টে বিশাল তোমার ভোল্টেজ আছে, বিশাল ভালোভাবে জ্বলছে, তার ক্ষেত্রেও গড় শূন্য। আমার মিটমিট করে জ্বলছে, তার ক্ষেত্রেও গড় শূন্য। তাহলে আমি যদি তোমাকে বলি যে জানো আমার গড় প্রবাহ পূর্ণ চক্রে শূন্য, বলো তো দেখি আমার কেমন কেমন ভালো কারেন্ট আছে, বলতে পারবে তুমি? সেটা বেশিও হতে পারে, বিশাল বেশি হতে পারে, সেটা খুব খারাপ হতে পারে, খুব কম হতে পারে, বা সেটা মাঝারি মানের হতে পারে। তাহলে যেখানেই পরিবর্তী প্রবাহ, সেখানেই পূর্ণ চক্রে গড় প্রবাহ যদি আমরা ক্যালকুলেট করি, বা পরিবর্তী বিভব যদি হয়, তার পূর্ণ চক্রে গড় বিভব যদি আমরা ক্যালকুলেট করি, এটা সব সময় জিরো হয়। সেইটা দিয়ে কোনোদিন আমরা এসি কে বা এভি কে, পরিবর্তী প্রবাহকে বা পরিবর্তী বিভবকে কোনোদিন বাইরে কোনো লোককে নির্দেশ করে বলতে পারবো না, সেও কোনো আইডিয়া পাবে না। আর আমি বললেও আমার কোনো আইডিয়া বলার দরকার নেই, আমার জানানো দরকার নেই। যখনই আমি জানবো যে একটা সাইনুসয়েডিয়াল সাইন ওয়েভের মতো এসি হয়েছে, তার মানেই তার গড় প্রবাহ শূন্য হবে, এটা আমি জানি। তা গড় প্রবাহ যদি শূন্য হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে গড় মান বললে কোনো এক্সট্রা আইডিয়া আমার কাছে আসছে না, কোনো এক্সট্রা ইনফরমেশন আমার কাছে আসছে না। তাহলে কি বলা যেতে পারে কোনো কারেন্ট কতটা তীব্র, সেটা বলার জন্য আমরা এগুলো ক্যালকুলেট করি। আমরা আগে ভিজুয়ালি দেখছি, আগে আমরা দেখার চেষ্টা করছি ভিজুয়ালি, যে আমরা দেখলাম যে প্রবাহ এসি এর ক্ষেত্রে পরিবর্তী পরিবর্তী প্রবাহ বা পরিবর্তী বিভব যতই তীব্র হোক না কেন, যতই তীব্র হোক না কেন, তাদের পূর্ণ চক্রে পূর্ণ চক্রে গড় মান শূন্য। তাই তাই কখনোই কখনোই এসি কে বা এভি কে গড় মান দিয়ে নির্দেশ করা হয় না। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? হ্যালো, হ্যালো, একদম পরিষ্কার। তাহলে এবার আমরা করতে পারি কি? তাহলে আমরা পূর্ণ চক্রে আর করব না, আমরা করতে পারি অর্ধচক্রে। তারপর আমরা দেখতে পারি অর্ধচক্রে। অর্ধচক্র মানে কি? অর্ধচক্র মানে হচ্ছে এটা এই হাফ পর্যন্ত নিলাম, তাহলে তো একটা কিছু গড় বেরোবে। এটা অ্যাকচুয়ালি এতটা হলে পূর্ণ চক্র হয়, পুরোটা হচ্ছে পূর্ণ চক্র, পুরোটা হচ্ছে পূর্ণ চক্র, আর এইটুকু হচ্ছে অর্ধচক্র। তাহলে অর্ধচক্র যদি আমরা নিই, তাহলে আমি একটা কিন্তু গড় মান পাবো, গড় মান পাবো। যদি বেশি হয়, বেশি তীব্র হয়, ধরে নাও এরকম হয়, তাহলে কোন ক্ষেত্রে গড় মান বেশি পাবো? এটা ধরে নাও কেস এ, এটা ধরে নাও কেস বি, এটা ধরে নাও পূর্ণ চক্র ছিল, এটা অর্ধচক্রে, এটা কারেন্ট, এটা টাইম। তাহলে বলো তো দেখি কোন ক্ষেত্রে গড় মান বেশি পাবো? অর্ধচক্রে গড় মান কোন ক্ষেত্রে বেশি? বি এর ক্ষেত্রে বেশি। এটা অনেক বেশি। অর্ধচক্রে গড় মান বি এর ক্ষেত্রে বেশি, তার মানে এটা একটা চান্স আছে, এটা একটা অপশন বটে, বি এর ক্ষেত্রে বেশি। ইট ইজ এ গুড অপশন। কিন্তু তবুও এই অর্ধচক্রকে ব্যবহার করতে গেলে সমস্যা কি হয়? এটা সাইন হলো না হয় ঠিক আছে, এবার যদি ধরে নাও তোমার এইরকম সাইন হয়, সাইনটা এখান থেকে ধরে নাও, অর্ধচক্রটা এখান থেকে এতটা পর্যন্ত নিলাম, এটাও তো অর্ধচক্র, এটা পূর্ণচক্র, এটাতে এরকম করে যেত, এটা তো পূর্ণচক্র,
এটা হচ্ছে পূর্ণ চক্র। যদি এইটুকু হয় অর্ধচক্র, এটাও তো অর্ধচক্র, তখন কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে, এটা প্লাস এটা মাইনাস। তার মানে অর্ধচক্রেও ফুল প্রুফ নয়। যদি শুরুতে শুরু শূন্য হয় তাহলে না হয় ঠিক আছে, কিন্তু যদি এরকম অর্ধচক্র হয়, যেটা আমরা এখানে ছবিতে দেখলাম, এরকম অর্ধচক্র হলে সেক্ষেত্রে কিন্তু অর্ধচক্রে গড় মানও শূন্য। যেখানে অর্ধচক্রের শুরু এবং শেষ আমরা নিয়েছি, তাহলে অর্ধচক্রে গড় মান শূন্য হয়ে গেল এক্ষেত্রেও, তাহলে সেখানেও প্রবলেম। তাহলে অর্ধচক্রে আমরা কিছু ক্ষেত্রে আমরা দেখলাম বাম্পার ভালো, কিন্তু কিছু কিছু কেস হতে পারে যেটা একটু শিফট হয়ে গেল, ফাই এর মান 90 ডিগ্রি হয়ে গেল, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, তখন এরকম দেখতে হবে। -90 ডিগ্রি বা +90 ডিগ্রি হলে তখন কস হয়ে যাবে, কসটা তো এরকম দেখতে। তো কসের মতো যদি হয়ে যায়, তার অর্ধচক্রে যদি ক্যালকুলেট করে ফেলো, তাহলে তো মুশকিল, তাহলে তো আমি শূন্য পেয়ে যাবো। তার মানে অর্ধচক্রেও আমরা সেফ নই, তাহলে অর্ধচক্রের ক্ষেত্রেও আমরা সেফ নই। অর্ধচক্রের ক্ষেত্রেও আমরা কিন্তু পেতে পারি, প্রবলেম পেতে পারি, শূন্য গড় মান পেতে পারি। তাহলে এইগুলো অসুবিধা, তার মানে সেই জন্য অর্ধচক্রে গড় মানটাও ব্যবহার করা হয় না। গড় মান যেটা, এটাও সচরাচর ব্যবহার করা হয় না। তাহলে কি ব্যবহার হবে? তাৎক্ষণিক মান বার করলে তো তুমি অনেকক্ষণ ধরে, তাহলে তো তুমি তাৎক্ষণিক হলে তো চেঞ্জ হবে, তুমি একটা কারেন্টের চেঞ্জ করা মান তো বলতে পারো না। তাহলে তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যাবে। তুমি দোকানদার কাউকে ধরো বিক্রি করবে, তখন কি তুমি তাৎক্ষণিক মান বলতে গেলে তো তো মাথা ঠিক থাকবে না, থাকবে বল? 50 হার্টজ যদি তার কম্পাঙ্ক হয়, তাহলে 1 সেকেন্ডে 50 বার তোর ভ্যালু চেঞ্জ হবে। তা জিভ খুলে পড়ে যাবে আমরা যদি বলতে যাই। তার জন্য আমরা কি করব? যখনই এরকম প্লাস মাইনাস আসে, তখন আমাদের করতে হয় গড় বর্গবেগের, বর্গবেগ বলছি, গড় বর্গ প্রবাহের বর্গমূল। এটা ক্লাস 11 আমরা একবার করেছিলাম, গড় বর্গবেগের বর্গমূল পড়িনি? এটাকে বলা হয় রুট মিন স্কোয়ার প্রবাহ। তাহলে এটা স্টাইল কি? এটাকে কি করব? প্রথমে ধরে নাও তোমার কারেন্ট আছে এরকম, মাইনাস আর প্লাস আই, ও কি করবে? প্রথমেই স্কোয়ার করে দেবে। তাহলে স্কোয়ার করে দিলে কি হবে গো? সরি, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসটা প্লাসই থেকে যাবে, প্লাসের স্কোয়ার মানে প্লাস, ধরো বেড়ে গেল, মাইনাসের স্কোয়ারটাও তো প্লাস, তাহলে এরকম হয়ে গেল, দুখানা হয়ে গেল এখানে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আর নেগেটিভ দিকে যাওয়ার কোনো চান্স হলো না। এবার কি করলো? এর গড় বার করলো। তাহলে এর গড়ান কিছু একটা বার করলে কি পাবো? এরকম হয়তো ধরে নাও এরকম দুটো প্রবাহটা প্লাস হয়েছে, দুটো প্লাস হয়েছে, তাহলে মধ্যেখানে কোথাও একটা গড়ান ভ্যালু পাবো, এরকম কিছু একটা গড় ভ্যালু পাবো। তাহলে এটা আই স্কোয়ারের অ্যাভারেজ পেলাম, এটা আই স্কোয়ার, এটা আই ছিল, স্কোয়ার করে দিল মানে আই স্কোয়ার হয়ে গেল। এবার এই যে জিনিসটা পেলাম অ্যাভারেজ, সেটা হচ্ছে আই স্কোয়ারের অ্যাভারেজ, গড়, এর গড়। তারপরে এটা যেটা পেলো তার বর্গমূল করে দিল। তাহলে বলো একটা জিনিস পেয়ে যাবে না এখানে, একটা আয়ের একটা জিনিস পাবে, এইটাকে বলা হয় আইআরএমএস। এইটাকেই ব্যবহার করা হয় সব সময়, আরএমএস প্রবাহ, আরএমএস প্রবাহ বা আরএমএস বিভব। তাহলে যখনই যখনই এসি কারেন্ট হবে, মানে যখনই এসি হবে, এসি কারেন্ট তো না, এসি মানেই তো অল্টারনেটিং কারেন্ট, মানে পরিবর্তী প্রবাহ হবে বা পরিবর্তী বিভব হবে, তখন যদি কারেন্ট তোমাকে কিছু বলে দেয় কেউ, তাহলে সে কি বলছে? গড় মানও বলছে না, সে অর্ধচক্রের গড় মানও বলছে না, সে বলছে তোমাকে শুধুমাত্র
আরএমএস প্রবাহ। আমি যদি বলি আমাদের কারেন্ট হচ্ছে এই যে এসি দেখতে পাচ্ছ, তার প্রবাহ হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে তার গড় মান 5, অর্ধচক্রে গড় মান 5, না আরএমএস 5? আরএমএস টাকে বোঝায়। তাহলে আরএমএস মানে কি? এই দেখো পিক আরএমএস এখানে আছে, এই নিচে আরএমএস। এখানে আরএমএস টা কোথায় দেখতে পেলে তুমি? নিচে এরকম কোন একটা জায়গায় আরএমএস দেখতে পেলে। এইটা পেলে আরএমএস, আরএমএস এর স্কোয়ার, এটা আরএমএস এর স্কোয়ার। তাহলে এখানে আরএমএস দেখলে, সেই আরএমএস টা অ্যাকচুয়ালি প্রবাহটা তোমার ধরে নাও এরকম ছিল, তুমি আরএমএস টা এখানে পেলে। তার মানে আরো এর কিন্তু তীব্র আরো আছে, আই জিরোটা আরো তীব্র, আরএমএস টা একটু নিচে আছে। কত নিচে আছে, কি আছে? এবার আমরা ক্যালকুলেশন শুরু করব। এতক্ষণ আমরা ক্যালকুলেশন করিনি, আমি খালি বোঝানোর চেষ্টা করলাম এখানে। ইম্পর্টেন্ট যেটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা কি? নোটটা কি? নোট হচ্ছে যে পরিবর্তী প্রবাহ বা বিভব এর ক্ষেত্রে, পরিবর্তী প্রবাহ বা বিভবের ক্ষেত্রে যে মান উল্লেখ করা হয়, উল্লেখ করা হয় তা সর্বদা, তা সর্বদা সেই প্রবাহ বা বিভবের, সেই প্রবাহ বা বিভবের কি মান গো? কি মান? আরএমএস মান। আমাদের এই এই যে প্রবলেম, এই প্রবলেম আমরা ডিসির ক্ষেত্রে ছিল না, ডিসি এর ক্ষেত্রে তো পরিবর্তনই নেই, তাহলে যা 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ারই হবে। এসির ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার বলা মানে হচ্ছে আইআরএমএস 5 অ্যাম্পিয়ার। তাহলে যদি বলে 5 অ্যাম্পিয়ার এসি, যদি বলে, তার মানে হচ্ছে আইআরএমএস সমান 5 অ্যাম্পিয়ার। যদি তোমাকে জিজ্ঞেস করে, বলে কেউ 5 অ্যাম্পিয়ার ডিসি, তার মানে কি? তার মানে আই সমান 5 অ্যাম্পিয়ার সব সময়। আবার যদি তোমাকে বলে 200 ভোল্ট এসি, তার মানে হচ্ছে ভিআরএমএস টা 200 ভোল্ট। আর যদি বলে 200 ভোল্ট ডিসি, তাহলে ভি সমান সবসময় 200 ভোল্ট। এটাই শীর্ষ মান। কিন্তু এটা কিন্তু শীর্ষ মান নয়, শীর্ষ মান আরো অনেক বেশি। সেটা ক্যালকুলেশনে আমরা দেখতে পাবো কি হয় না হয়। তাহলে এবার আমরা প্রথমে ক্যালকুলেশন করব, পূর্ণ চক্রে গড় মান কত, অর্ধ চক্রে গড় মান কত, আরএমএস মান কত, তারপরে ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণক, মনে হয় তোমাদের আকৃতি গুণক বলতে কি বোঝায়, সেটা কার ক্ষেত্রে কি হয়, আর এসি ডেঞ্জারাস না সমমানের ডিসি ডেঞ্জারাস, সেটা কি জিনিস সেটা আমরা দেখব। এগুলো দেখার পর আমরা পাওয়ার ক্যালকুলেট করে তারপর আমরা আজকে আমরা বিদায় নেব। তাহলে আমরা এখন যেটা করতে চাইছি সেটা হচ্ছে এবার শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এতক্ষণ ফিজিক্স বুঝলাম, এবার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের 1 নম্বরে কি করব? কোনো এসি পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ বা বিভবের, বিভবের পূর্ণ চক্রে গড় মান 0 হয়, পূর্ণ চক্রে গড় মান 0 হয়, সেটা প্রথম প্রমাণ করি। প্রত্যেকটা জিনিস আমরা প্রমাণ করব। প্রমাণ করে কি করব? তাহলে হয় আমরা প্রবাহ নিয়ে ধরো আমি করছি, তোমরা বিভব নিয়ে করতে পারো। প্রবাহর ক্ষেত্রে কি লিখবো? পাতি I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। যদি বিভব পরীক্ষায় দেয় তাহলে E ইকুয়াল টু বা V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, বিভব বলল। তাহলে গড় মান মানে কি? গড় বলতে কি বোঝায়? গড় বলতে আই অ্যাভারেজ, যেটা এরকম করে গড় বলা যেতে পারে। পূর্ণ চক্রে গড়, পূর্ণ চক্রে গড় সমান ধরে নাও আই অ্যাভারেজ যদি বলি, তার মানে এটা কি? ইন্টিগ্রেশন 0 টু পূর্ণচক্র মানে কি? পূর্ণচক্র মানে কি গো? 0 থেকে কতটা যাবে? পর্যায়কাল। I ইন্টু ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিটি 0 টু টি। এটা হচ্ছে গড়। যে কোনো জিনিসের গড় সময়ের সাপেক্ষে করলে এরকম হবে।
আর এই সময়ের যে লিমিট সেটা সেম থাকবে। অর্ধচক্রে হলে এটা কি হতো? এখানে আমরা যদি বলি অর্ধচক্রে গড় যদি বলি, তাহলে এখানে কি তফাৎ? 0 টু t/2 হতো। ভেরি গুড। অর্ধচক্রে গড় যদি আমরা বলতাম, তাহলে এখানে I অ্যাভারেজ যেটা বলা হয়, সেটা বলা হয় 0 টু t/2 I dt বাই ইন্টিগ্রেশন 0 টু t/2 dt। তাহলে I dt করলে কি পাই গো? I dt করলে কি পাই? একটু ফিজিক্যালি ভাবো তো দেখি। I ইনটু dt করে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? I মানে কি? আধান। তার মানে এই সময়ে প্রবাহিত আধান বাই মোট সময়। তাহলে গড় কারেন্ট নয়। আর এখানে এই সময়ে প্রবাহিত মোট আধান বাই সময়। তার মানে তো গড় কারেন্ট হলো। তাহলে এখানে আমরা পাচ্ছি মোট প্রবাহিত আধান, মোট প্রবাহিত আধান, আধান বাই মোট সময় সমান হচ্ছে গড় প্রবাহ। এবার তুমি কত টাইমে চাও? যদি পূর্ণ চক্রে চাও 0 টু t হবে। যদি অর্ধ চক্রে চাও 0 টু t/2 হবে। তাহলে বসিয়ে দিই। তাহলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে প্রথমটা পূর্ণ চক্রে যদি ক্যালকুলেশন করি, তাহলে I অ্যাভারেজ পূর্ণ চক্রে গড় মান, পূর্ণ চক্রে গড় মানটাকে I অ্যাভারেজ বলে না, কারণ ওটা হয়ই না। সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু t I মানে কি? I0 সাইন ওমেগা t ইনটু dt বাই 0 টু t dt। তাহলে দেখো I0 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো। সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। লিমিট কি বসবে? 0 টু টি। আর নিচে কি হবে? শুধু টি। তাহলে মাইনাসটা গুণ হয়ে গেল। তার মাইনাস I0 ইন্টু ওমেগা ইন্টু টি ইন্টু এটা হচ্ছে কস ওমেগা টি। ভ্যালু কত কস ওমেগা টি এর? 0 থেকে টি। তাহলে একবার টি বসাবো, মাইনাস করে 0 বসাবো। এবার বলো তো দেখি ওমেগা টি মানে কি? ওমেগা ইন্টু টি সমান কি? ওমেগা ইন্টু টি সমান কি হবে? পর্যায়কাল ইন্টু 2 পাই। এটা শুধু স্মল টি নয় তো, টি মানে 2 পাই বাই ওমেগা নয়? অন্যভাবে চেহারা এলে ভয় পেয়ে গেলে হবে না। তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমার সমান মাইনাস I0 বাই 2 পাই। ভ্যালু বসাও কস ওমেগা টি। তাহলে কস ওমেগা মানে কি? 2 পাই বাই টি ইন্টু টি এর জায়গায় বসলো বড় হাতের টি, মাইনাস কস টি এর জায়গায় 0 বসলে কস 0 হবে। তাহলে এবার বলো তো দেখি এটা যদি কেটে যায়, তাহলে cos 2 পাই হচ্ছে, cos 2 পাই মানে cos 0 ডিগ্রি। তাহলে cos 0 মাইনাস cos 0 করলে কত হবে? 0 হবে না? 1 মাইনাস 1 সমান 0। এটা হলো সর্বদা হবে, অলওয়েজ, অলওয়েজ 0 হবে। এবার দেখো অর্ধচক্রে গড় মান কত? সেকেন্ড ক্যালকুলেশন। অর্ধচক্রে গড় মান কত? তাহলে কি করব? এইটাকে বলা হয় I অ্যাভারেজ। কারণ এর কিছু না কিছু ভ্যালু থাকে। এর ভ্যালু থাকে। যদি 0 টু t/2 করি, তাহলে এর একটা ভ্যালু থাকে। তাই আমরা এটাকে I অ্যাভারেজ বলবো। আর পূর্ণ চক্রে গড় মানটা কোনো গড় মান নয়ই। ওটা জাস্ট তোমাদের ক্যালকুলেশন করে দেখানোর জন্য। তাই যখনই কোনোভাবে গড় মান বলবে, তখন তোমাদের মনে মনে বুঝে যেতে হবে এটা অর্ধচক্রেই বলছে, কারণ অর্ধচক্রেই গড় মান থাকে। তাহলে যদি তোমাকে এসি এর ক্ষেত্রে বা বা এভি এর ক্ষেত্রে যদি গড় মান বলা হয়, তাহলে কাকে বুঝবো? কাকে বুঝবো গড় মান বলা হলে? তা অবশ্যই, তা অবশ্যই কি থাকবে? অর্ধচক্রে গড় মানকে বোঝায়। অর্ধচক্রের গড় মানকে বোঝায়। কারণ অর্ধচক্রের গড় মানই কেবলমাত্র নন জিরো হয়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নোট। এই যে নোটগুলো দিচ্ছি, এগুলো ঠিক করে বুঝে মনে রেখে দেবে। কেউ কোনোদিন তোমাদের ফিজিক্সের কোনো জায়গা কনসেপ্ট তোমাকে
যখন তখন নড়বড়ে করে দিতে পারবে না, কারণ প্রত্যেকটাই লজিক্যাল, কোনোটাই ইললজিক্যাল নয়। তাহলে আই অ্যাভারেজ সমান কি হবে? 0 to t/2 হয়ে গেল, এটা অর্ধচক্রে। আই ডিটি মানে কি? I0 সাইন ওমেগা টি ইন্টু ডিটি বাই 0 to t/2 ডিটি। তাহলে নিচেরটা কি হবে বলো? এখানে I0 চলে এলো, আর এইটা হলো t/2 ইন্টু এখানে হলো সাইন আছে, তার মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। ভ্যালু কত? 0 to t/2। তাহলে এখানে দেখো এইটা এলো, টুটা উপরে চলে গেল, তাহলে 2I0 বাই ওমেগা ইন্টু টি মানে হচ্ছে 2 পাই। বসিয়ে দিলাম, ওমেগা ইন্টু টি এর জায়গায় বসালাম 2 পাই। ওমেগা ইন্টু বড় হাতের টি সমান হচ্ছে 2 পাই, আমরা জানি, এটা বসালাম। এটা ইন্টু মাইনাস, এটা ইন্টু মাইনাস কস ওমেগা টি এর ভ্যালু আমি বসাবো, কত বসাবো? 0 to t/2। তাহলে বসাই, তাহলে এটা হচ্ছে তোমার 2 পাই বাই 2, 2 কাটলো, তাহলে I0/পাই, আর মাইনাস একটা বাইরে এলো, মাইনাসটা বাইরে দিয়ে দিলাম। এটা হচ্ছে কস, কস ওমেগা মানে 2 পাই বাই টি, তাহলে কস 2 পাই বাই টি ইন্টু t/2 মাইনাস কস 0 ডিগ্রি, 0 বসিয়ে দিয়েছি, বা 0, তাহলে কস 0, ডিগ্রি বলছি না, 0, কারণ এখানে রেডিয়ানে আছে। তাহলে এখানে দেখো এটা 2 কাটলো, টি কাটলো, তাহলে কস পাই মানে কত গো? ভেরি গুড, তাহলে -1, আর এখানে আছে -I0/পাই। আই অ্যাভারেজ সমান -I0/পাই ইন্টু -1, তাহলে -1 কত হয়? -2, -2 ইন্টু মাইনাস কত হবে? +2, তাহলে 2I0/পাই। এটা হচ্ছে আই অ্যাভারেজ। তাহলে গড় মান যদি বলা হয়, যদি ভোল্টেজের ক্ষেত্রে বলি ভি অ্যাভারেজ কত হবে? তাহলে 2V0/পাই, এইটা হচ্ছে গড় মান। এবার 2/পাই যেটা, এই যে 2/পাই, এটাকে আমরা 2/পাই যেটা আমরা দেখি, এটা সমান যদি বসাই 2/3.14, তাহলে তোমরা দেখবে এটা হয় 0.707। ওকে, এটা আমার মুখস্থ হয়ে গেছে বলে লিখে দিলাম না, 637, ভুল বলেছি, এটা ওটা ওইটার ক্ষেত্রে হয় 0.637 হয়। ওকে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে আই অ্যাভারেজ সমান হয় 0.637 ইন্টু I0। তাহলে কে বড়? শীর্ষমান বড় না অ্যাভারেজ বড়? শীর্ষমান বড় না অ্যাভারেজ বড়? শীর্ষমান তো বড় হবেই। তুমি ধরে নাও কোথাও যাচ্ছ, স্পিড প্রথমে বাড়াতে 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 অনেক স্পিডে যাচ্ছিলে, তারপর ধীরে ধীরে কমাতে 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 কোনো একটা জায়গায় পৌঁছে গেলে, তাহলে তোমার গড় বেগ বেশি হবে না তোমার পিক বেগ বেশি হবে? শীর্ষ বেগ বেশি হবে, পিক বেগ বেশি হবে, কারণ কোনো একটা টাইমে তুমি ওই বেগটা তুলেছো, আর গড় বেগ মানে তো তার থেকে একটু কম হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই আমরা দেখলাম গড় 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 মান যেটা, গড় মান বাই শীর্ষ মান, এটা সমান কি পেলাম? 63.7%। তাহলে গড় মান হচ্ছে শীর্ষ মানের 63.7%, এটা আমরা পেলাম। ওকে, নেক্সট, আমরা ক্যালকুলেট করব 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট কি? সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু কত প্রবাহের, এসি এর বা এভি এর? এসি মানে কি? পরিবর্তী প্রবাহ। এভি মানে কি? পরিবর্তী বিভব। তার আরএমএস ভ্যালু কত? আরএমএস ভ্যালুর তোমাদের বাংলা বলবে গড় বর্গ বেগে গড় গড় বর্গের বর্গমূল। তাহলে প্রথমে গড় বর্গ করব, তার মানে প্রথমে বর্গ করব, তারপরে গড় করব, তারপরে বর্গমূল করব। তাহলে আই হচ্ছে আমার প্রবাহ, তার প্রথমে বর্গ করলাম, আই স্কোয়ার করলাম, তাহলে এর গড় করব। গড় করা মানে সেই একই প্রসেস, 0 to t আই স্কোয়ার ডিটি ডিটি
বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। দেখো গড়ের ক্ষেত্রে তো একই ফর্মুলা, যার গড় করব সে এখানে বসে যাবে। ভালো করে ভেবে দেখো, প্রথমে প্রথমে যখন আয়ের গড় করলাম তখন আয় বসে যায়নি ভিতরে? কি গো, প্রথমে বর্গ করলাম, তারপরে গড় করে এইটা পেলাম, তারপরে বর্গমূল, তারপরে বর্গমূল করলে রুট ওভার অফ এই পুরো জিনিসটা 0 টু টি আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। তাহলে এইটা সমান আমার যত বেরোবে সেটাই হচ্ছে আমার আইআরএমএস। তাহলে আইআরএমএস আমরা বার করি, দেখি কি হয়। তাহলে প্রথমে যেহেতু এটা রুট আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে স্কোয়ার যদি করে দিই, তাহলে আইআরএমএস এর স্কোয়ার যদি আমি বলি, তাহলে এই রুটটা প্রথমে থাকবে না, আমাদের ক্যালকুলেশনটা প্রথমে ইজি হবে। সেটা সমান কি হবে? ইন্টিগ্রেশন 0 টু 2 টি আই স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। এই ক্যালকুলেশন কি কেউ বুঝতে পারছো না? সব ম্যারম্যার ম্যারম্যার করছো, না বুঝতে পারছো? এগুলো কিন্তু সিম্পল ক্যালকুলেশন, একদম সহজ ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন যদি তোমরা না করো, পরবর্তীকালে বড় ইঞ্জিনিয়ার হয়ে যতগুলো তোমরা ব্রিজ বানাবে সব কটা ভেঙে যাবে। আর এইগুলো যদি সঠিকভাবে করতে পারো, পরে তোমরা ভালো ভালো প্রজেক্টে ভালো ভালো নাম কামাতে পারবে। তো ক্যালকুলেশনে ভয় পেলে হবে না। আইআরএমএস স্কোয়ার সমান কি? সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু টি আই স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। হ্যাঁ, স্কোয়ার বাই 2 হবে, আই স্কোয়ার বাই 2 হয়, আই জিরো স্কোয়ার বাই 2 হবে, ঠিক। আবার ভিআরএমএস স্কোয়ার যদি আমরা বলি, তাহলে সিম্পলি 0 টু টি ভি স্কোয়ার ডিটি বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। তাহলে এটা আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আই সমান, আমি এইটা ধরো ক্যালকুলেশন করছি, তোমরা এটা করে নিও। ভি সমান ভি জিরো ইন্টু সাইন ওমেগা টি, এটা যা হবে ক্যালকুলেশন। আমি এখানে ধরে নিচ্ছি আই সমান আই জিরো ইন্টু সাইন ওমেগা টি। তাহলে আই সমান যদি এটা হয়, তাহলে আই স্কোয়ার সমান কত হবে? আই জিরো স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এটাকে আমরা লিখতে পারি আবার আই স্কোয়ার সমান আই জিরো স্কোয়ার বাই 2 লিখে 2 সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে পারি। কারণ সাইন স্কোয়ার ওমেগা টি ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। এবার 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি? 1 মাইনাস কস থিটা লিখতে পারি না? পারি না? কস 2 থিটা। তার সমান লিখবো আই জিরো স্কোয়ার বাই 2 ইন্টু এইটা লিখবো 1 মাইনাস কস 2 ওমেগা টি। কস 2 থিটার অনেকগুলো ফর্মুলা আছে আমরা জানি। কস 2 থিটা 1 প্লাস কস 2 থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস 2 থিটা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। সেই জন্য সাইন স্কোয়ার থিটা যেহেতু ছিল, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করলাম। এখানে থিটা মানে ওমেগা টি, ওমেগা টিটা হচ্ছে থিটা। ওকে, এবার আমরা এই জিনিসটা পুট করে দিই এখানে আই স্কোয়ারের জায়গায়। পুট করলে কি পাবো? পুট করলে যেটা পাবো সেটা হচ্ছে আই আর এম এস স্কোয়ার সমান আই আর এম এস স্কোয়ার সমান ইন্টিগ্রেশন জিরো, নিচেরটা তো পাতি টি, তাহলে নিচেরটা 1/t করে দিলাম, ওটা আর কিছু নেই। 0 টু টি, নিচেরটা হচ্ছে পাতি টি, তাহলে 0 টু টি আই স্কোয়ার মানে আই জিরো স্কোয়ার বাই 2টা বাইরে বার করে দিলাম। তাহলে আই জিরো স্কোয়ার এখানে আসবে আই জিরো স্কোয়ার বাই 2 চলে এলো। আর এখানে ইন্টিগ্রেশন, আর এটা কি এলো? 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি। তাহলে দুখানা হবে। তাহলে আই জিরো স্কোয়ার বাই 2টিটা কমন নিলাম, এখানে শুধু 1 আছে মানে ইন্টিগ্রেশন হবে টি মাইনাস, এখানে হচ্ছে কস ওমেগা টি মানে হচ্ছে পাতি সাইন ওমেগা টি, সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা। এইটার লিমিট কি বসবে? এটার লিমিট বসবে 0 টু টি, এখানে মধ্যম বন্ধনী বসবে শেষে। তাহলে দেখো সাইনের ক্ষেত্রে এখানে টি বসালেও তুমি পাবে সাইন 4 পাই, 2 পাই বাই ওমেগা বসালে 4 পাই, আর জিরো বসালে তো জিরো। সাইন 4 পাই মানেও জিরো, আবার সাইন জিরো মানেও জিরো। আমি বসিয়ে দিচ্ছি তাও। তাহলে এখানে বসালে আমি কি পাচ্ছি? আই আর এম এস স্কোয়ার, তোমরা নিজেরা ঘরে ক্যালকুলেশন করবে, সমান আই জিরো স্কোয়ার বাই 2t
ইন্টু এখানে টি মাইনাস সাইন ওমেগা টি মানে সাইন 2 ওমেগা টি, 2 ওমেগা মানে 2 পাই/টি ইন্টু টি মানে হচ্ছে টি মাইনাস সাইন 0, সাইন যা হবে 0 হবে, এটা পাবো। তাহলে এইটা সমান হচ্ছে I0² / 2t ইন্টু টি মাইনাস এখানে হবে তোমার সাইন টি কেটে গেল 4 পাই মাইনাস সাইন 0। তাহলে সাইন 4 পাই মানে কত গো? এটাও 0, এটাও 0। তার মানে এখানে কি পড়ে থাকলো? এগুলো সব 0। তাহলে এইটা কি হলো? শুধু টি। তাহলে I0² / 2t ইন্টু টি মানে হচ্ছে 2। তাহলে IRMS টা কত পেলাম? তাহলে IRMS সমান পাবো √ওভার I0² / 2। তাহলে I0² এর জায়গায় একটা I0 পেয়ে গেলাম আর 2 এর জায়গায় পেলাম √2। IRMS সমান, এটা কি কঠিন লাগলো ক্যালকুলেশন? হ্যালো হ্যালো হ্যালো, এগুলো খুব সিম্পল। এই ক্যালকুলেশন গুলো তোমাদেরকে, এগুলো যারা 11-12-এ তোমরা যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছো তাদের ক্ষেত্রে এগুলো একবার পাতি জল ভাত। তাহলে কতটা? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এসি এর আরএমএস মান যদি হয়, আরএমএস মান সমান হচ্ছে শীর্ষ মান /√2। এভি এর পরিবর্তী বিভবের আরএমএস মান মানেও হচ্ছে তাই শীর্ষ মান /√2। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যে আরএমএস সমান হচ্ছে I0/√2, আর এখানে হচ্ছে ভিআরএমএস সমান হচ্ছে V0/√2। এই দুটো জিনিস পেলাম। তাহলে এবার বলো কতটা? 1/√2 মানে কত? 1/√2 মানে হচ্ছে 1/1.414। এইটা সমান হয় তোমার 0.707। তার মানে কি? তার মানে এটাকে আমরা বলতে পারি 70.7%। তার মানে IRMS যেটা, এটা IRMS/I0 এটা 70% হয়। আর অ্যাভারেজটা কি ছিল? I/I0 টা কত ছিল? 63.7% ছিল। তাহলে কে বড়? অ্যাভারেজ বড় না আরএমএস বড়? তাহলে আরএমএস অ্যাভারেজের চেয়ে বড় আর I0 সবারই থেকে বড়। তা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আই অ্যাভারেজ সমান আমরা কি পেলাম? 2/πI0। IRMS সমান আমরা কি পেলাম? 1/√2 I0। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে I0 ইজ টু আই অ্যাভারেজ ইজ টু IRMS সমান কত, বসিয়ে দেবো। I0 কে I0 রেখে দিলাম, ইজ টু আই অ্যাভারেজ মানে 2/5 ইন্টু I0 ইজ টু, এইটা আমি বসাবো 1/√2 ইন্টু I0। I0 কেটে যাবে, তাহলে সমান হবে 1 ইজ টু 2/π ইজ টু 1/√2। মানে কি? সমান 1 ইজ টু 0.637 ইজ টু 0.707। পার্সেন্টেজে যদি বলি তাহলে 100% ইজ টু 63.7% ইজ টু 70.7%। এগুলো যদি পরীক্ষায় পড়ে ভুল করে আসবে না ঠিক করে আসবে? হ্যালো, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে, এটা আমরা বুঝলাম, এটা বিভবের ক্ষেত্রেও তাই হবে। এটা কারেন্টের ক্ষেত্রে করলাম। পরিবর্তী বিভবের ক্ষেত্রে কি হবে? একই জিনিস। পরিবর্তী বিভবের ক্ষেত্রে ফর্মুলা একই। বিভবের ক্ষেত্রে হবে VRMS সমান V0/√2। এবার এবার আসছে, যদি ধরো একটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে বলছে যে 220 ভোল্ট ডিসি এবং 220 ভোল্ট এসি, সরি এসি নয়, এটা হচ্ছে এসি তো আর বলতে পারবো না, ডিসি সম বিভব, এটা সমবিভব, আর এইটা ধরে নাও পরিবর্তী বিভব। কোনটি বেশি ডেঞ্জারাস?
এইটা বুঝতে পারলে তোমরা অনেকটা জিনিস বুঝেছো বলে আমি মনে করব। কোনটা বেশি ডেঞ্জারাস, ডিসি না এসি? ডিসি না এসি? আমরা ছোটবেলা থেকে শুনেছি এসি হচ্ছে বেশি ডেঞ্জারাস, শুনেছি না শুনিনি? প্রশ্ন হচ্ছে হোয়াই। এবার 220 ভোল্ট, এক্ষুনি তোমাদেরকে একটু আগে আমি বললাম 220 ভোল্ট সমবিভব মানে কি? এর ভি এর মান কত? ভি জিরো সমান কত? শীর্ষ মান কত? শীর্ষ মান যা তাই ওর মান। তার মানে এটা 220 ভোল্টই হবে। আর পরিবর্তী বিভব 220 ভোল্ট মানে কাকে 220 ভোল্ট বলছে? কোন 220 ভোল্ট? পরিবর্তী আরএমএস টা 220 ভোল্ট। কারণ আমরা এর আগে দেখো নোট করে লিখেছি যে পরিবর্তী বিভব বা পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে সর্বদা আরএমএস টাকে ডিনোট করা হয়। যখন আমরা কোনো মান বলি সেটা আরএমএস বলি। আমরা শীর্ষ মান বলি না, গড় মান বলি না, শুধু আরএমএস টা বলি। তাহলে এখানে হচ্ছে ভি আরএমএস সমান হচ্ছে 220 ভোল্ট। তাহলে আমি যখন শক খাবো তখন তো ম্যাক্সিমাম শকটা খাবো, ঝটকা। সেটা তাহলে এই ভিআরএমএস মানে কি? ভি জিরো বাই রুট টু। এইটা সমান হচ্ছে 220 ভোল্ট। তাহলে ভি জিরো কত? আমি ম্যাক্সিমাম ঝটকা কত খাবো? 220 ইন্টু রুট টু ভোল্ট, যেটা গিয়ে দাঁড়ায় 311 ভোল্টের কাছাকাছি। তাহলে 220 ভোল্ট এ এভি পরিবর্তী বিভব যেটা, সেটা কিন্তু যদি আমি হাত দিই তাহলে আমি 220 ভোল্ট গড়, আরএমএস হচ্ছে 220 ভোল্ট। আমি যে ম্যাক্সিমাম ঝটকাটা খাবো সেটা 311 ভোল্টের খাবো। আর যদি সমবিভব বলি তাহলে সর্বদা এটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আজ এই পর্যন্ত তোমরা যদি 1 মিনিট ওয়েট করো তাহলে আমি ঠিক আছে তাহলে বলে বলে দিই, তাহলে আকৃতি গুণকটা বলে দিই, তাহলে আমার এটা কমপ্লিট হবে। আকৃতি গুণক, এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এটা সংজ্ঞা কি? এটা সমান হচ্ছে যে কোনো একটা ফর্ম ফ্যাক্টর, মানে ধরে নাও এটা সাইনুসয়েডিয়াল হতে পারে, কখনো কখনো আবার এটা হতে পারে স্কোয়ার ওয়েভ হতে পারে, এরকমও তো এসি হয়, এরকমও তো এসি হয় না? এরকম এসি হয়। তো এই ধরনের এসি হতে পারে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস যেমন হলো সেরকম, এরকম ধরনের এসি হতে পারে। আকৃতি গুণক মানে হচ্ছে ভি আরএমএস বাই ভি অ্যাভারেজ, এটাকে এফ বলা হয়। এটা সমান হচ্ছে ভি আরএমএস বাই ভি অ্যাভারেজ। তাহলে আমরা এখানে সাইন ধর্মী সাইন ধর্মী সাইন ধর্মী ক্ষেত্রে কি পেলাম? পরিবর্তী বিভবের জন্য কি লিখতে পারি? পরিবর্তী বিভবের জন্য কি লিখতে পারি? আকৃতি গুণক কত হবে? ভিআরএমএস সমান কত? সাইন ধর্মীর ক্ষেত্রে ভিআরএমএস সমান কত? ভি জিরো বাই, এক্ষুনি ক্যালকুলেট করলাম। আর ভি অ্যাভারেজ কত? এই বার মানে হচ্ছে অ্যাভারেজ, ভি অ্যাভারেজ মানে ভি বার, মাথায় দাগ। এটা সমান কি পেলাম? 2/পাই ইন্টু ভি জিরো। তো এগুলো যদি মান বসাই তাহলে আকৃতি গুণক কি পাবো? বসাই, তাহলে এফ সমান পাবো ফর্ম ফ্যাক্টর যেটা আকৃতি গুণক, এফ সমান আমি পাবো ভিআরএমএস মানে ভি জিরো বাই রুট টু, আর 2/পাই ইন্টু ভি জিরো। তাহলে ভি জিরো কেটে গেল, তাহলে 1/√2 ইন্টু পাই বাই টু। এটা কত পাওয়া যায় জানো? এফ সমান 1.11। দেখি তো কত দিয়েছে দেখি, 1.11। তাহলে এইটা পাচ্ছি পাই বাই, কখনো কখনো এটা এমসিকিউ এ পড়ে 2√2 পাই বাই 2√2 ডাইরেক্ট পড়ে যায়। কখনো কখনো এফ সমান পড়ে 1.11, এটা মানে 1.11। কার ক্ষেত্রে? সাইনুসয়েডিয়ালের ক্ষেত্রে। সাইনুসয়েডাল এসি বা এভির ক্ষেত্রে। এটা যদি স্কোয়ার ওয়েভ হয় তাহলে সেক্ষেত্রে হবে 1। স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে হবে 1। স্কোয়ার ওয়েভ মানে এরকম গেল ঝপাং করে নেগেটিভ হলো, আবার এরকম গেল ঝপাং করে পজিটিভ হলো। যদি স্কোয়ার ওয়েভ হয়, যদি বর্গাকার ওয়েভ হয়, বর্গাকার তরঙ্গ হয়, তরঙ্গ তো না, বর্গাকার ওয়েভ, ওয়েভ হয়, স্কোয়ার ওয়েভ, তাহলে সেক্ষেত্রে ফর্ম ফ্যাক্টর সমান হয় 1। কেন? কারণ তখন ভি আর এম এস সমানও হয় ভি জিরো, আর ভি অ্যাভারেজ সমানও হয় ভি জিরো। কারণ কি? এ তো সব সময় সমান মানের।
এটা ধর V0, V0 শুরু হলে এতটা V0ই থাকবে তো। তারপরে যেই এটা নামবে এটা চলে আসবে -V0 তে। এ তো আর মধ্যেখানে কিছু নাই। তারপরে এটা শুধু V0 হবে। তাহলে তুই গড় কর, এইটুকু অর্ধচক্রে গড় করলে V0ই থাকছে সবসময়। তার জন্য এটা V0 হচ্ছে। আর এটা স্কোয়ার যদি তুই করিস, এটা যদি স্কোয়ার করিস তাহলে কি হবে? V0 স্কোয়ার হবে। এটাও V0 স্কোয়ার হবে, এটাও V0 স্কোয়ার হবে, এটাও V0 স্কোয়ার হবে। তাহলে যে মানটা কনস্ট্যান্ট তার এভারেজ কি হবে? এটাই হবে। তাহলে এটার এভারেজ যদি করিস তুই তাহলেও সেটা V0 স্কোয়ারই হবে। আর তার বর্গমূল যদি আমরা করি তাহলে সেটা কি পাবো? √V0 স্কোয়ার, মানে সেটাও V0 পাবো। তার মানে স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে RMS টাও V0 হয়, এভারেজটাও V0 হয়। তাই ফর্ম ফ্যাক্টর কত হবে? V0/V0 সমান হবে 1। ওকে, আজ তবে এইটুকু থাক। নেক্সট ক্লাসে আমরা কাল নেক্সট ক্লাস হবে তোমাদের টুমরো 10 PM। এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে অল্প করে পড়বো আমরা সমতাটা কিরকম হয়। সমতা বলতে কি বোঝায়? পাওয়ার। আমরা জানি V/I। এইটা আমরা বলতে কি বোঝায়? এটা এসি এর ক্ষেত্রে কি হয়? এসি এর ক্ষেত্রে কি হয়? এবং গড় ক্ষমতা কি হয়? তারপর আমরা সার্কিট দেখব। ৩ ধরনের সার্কিট পড়ব। ৪ ধরনের। শুধু, শুধু রোধ আছে, শুধু এল আছে, শুধু, শুধু তো এল আছে, এল থাকলে রোধ তো থাকবেই। শুধু সি আছে, সি আর রোধ তো সবসময় থাকবে একটা ক্যাপাসিটর। আর যখন তোমার আর থাকবে, এল থাকবে, সি থাকবে। এই ৪ ধরনের সার্কিট, মানে একটা ক্ষেত্রে শুধু রোধ আছে, তাতে এসি দেবো, দেখবো কি হয়। একটার ক্ষেত্রে শুধু ইন্ডাক্টর আছে, তাতে এসি দেবো, কুণ্ডলী আছে, তাতে কি হয় দেখবো। আরেকটার ক্ষেত্রে ক্যাপাসিটর আছে, আমরা তো জানি সব ভেদ করতে পারে, সেখানে আমরা দেখবো কি হয়। আরেকটার ক্ষেত্রে আমরা রোধও থাকবে, এখানে এইগুলোতে যেমন একটু রোধ তো থাকবেই, কারণ এর তো নিজস্ব রোধ আছে। এখানে ধরে নাও একটা রোধ আছে। আরেকটা ক্ষেত্রে রোধও দেবো, এইটাও দেবো, এইটাও দেবো, নিয়ে একটা এসি কারেন্ট দেবো, এসি দেবো, ভোল্টেজ, সেখানে দেখবো কি হয়। এই সমস্ত কেসগুলো আমরা দুটো নেক্সট দুটো ক্লাসে আলোচনা করব, নিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। ওকে, চলো টাটা, গুড নাইট।